আচ্ছা কোন পর্যন্ত তোমরা দেখতে পাইছিলা? গাউসের ল পর্যন্ত। আচ্ছা গাউসের law। স্যার গাউসের ল মাত্র স্যার দিছিলেন ওটা স্যার, গাউস ল এখন কমপ্লিট করেন নাই। আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই ছোট একটা এরিয়ার জন্য আমরা গাউসের লটা অ্যাপ্লাই করলাম, এপসাইলন নট ই ডট টিএস সমান সমান কিউ। স্যার হ্যাঁ সারফেস আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পার্থক্য কি স্যার? আমি বুঝি নাই কোশ্চেনটা, একটু আরেকবার বলবা? সারফেস আর ইলেকট্রিক ফিল্ড এই দুটোর মধ্যে পার্থক্য কি? ইলেকট্রিক ফিল্ড আরেকটা কি? সারফেস। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড তো হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর সারফেস মানে হচ্ছে তুমি যদি একটা সারফেস চিন্তা করো মানে একটা কোন একটা জায়গা চিন্তা করলা, একটা এরিয়া চিন্তা করছো, মানে ধরে নাও যে তুমি এইটুকুর ক্ষেত্রফল চিন্তা করে নিচ্ছো, এইটুকুর জন্য আমি এই জিনিসটা বের করব, মানে একটা জায়গা ধরে নিতে পারো। স্যার তাহলে তো স্যার ইলেকট্রিক ফিল্ড আর সারফেস তো সেম হয়ে যায়। প্রায় কাছাকাছি আর কি বলে। না ইলেকট্রিক ফিল্ড আর সারফেস সেম হবে না তো। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে কোন এক জায়গায় যদি তুমি চার্জ রাখো তাহলে সেইখানে এক ধরনের এক ধরনের ইনফ্লুয়েন্স তৈরি হয়, ঠিক আছে, ওই জায়গাতে এক ধরনের ইনফ্লুয়েন্স তৈরি হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর যে জায়গাতে ইনফ্লুয়েন্স তৈরি হয় সেটাকে তুমি চাইলে সারফেস বলতে পারো, কিন্তু সারফেস আর ইলেকট্রিক ফিল্ড তো এক জিনিস না। সারফেস তো স্যার একটা নরমাল একটা কোনো বস্তুর উপরের অংশ, তাই না? হ্যাঁ নরমাল একটা বস্তু বা যে কোনো একটা জায়গা, তুমি যদি বাংলায় যদি বলি তাহলে একটা জায়গা, ঠিক আছে, যে কোনো একটা জায়গাকে আমরা সারফেস এরিয়া বা সারফেস বলতে পারি। আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে একটা ক্ষেত্র, যে ক্ষেত্রের মধ্যে আমার হচ্ছে কোন একটা চার্জ থাকার কারণে সেইখানে এক ধরনের মানে ফোর্স তৈরি হয় বা সেই আকর্ষণ বিকর্ষণ বল তৈরি হয় একটা চার্জ নিয়ে আসার কারণে, ঠিক আছে। স্যার রেশিও মানে কি স্যার? রেশিও মানে হচ্ছে অনুপাত, মানে একটাকে আরেকটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সেটাকে রেশিও বলা হয়। আচ্ছা তো এখন দেখো যে আমি এই এরিয়াটার যদি ডিরেকশন আমার নিচের দিকে হয়, আর অলরেডি এর ডিরেকশন দেখতেছি আমরা নিচের দিকে, তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে ব্যাপারটা হবে এইরকম, ই আর ডিএস এই দুইটা জিনিসের ডিরেকশন হচ্ছে প্যারালাল। তো এই দুইটা জিনিস যদি প্যারালাল হয় তাহলে আমি চাইলে লিখতে পারি এপসাইলন নট ই ডিএস কস 0 ডিগ্রি সমান সমান কিউ, ঠিক আছে। আচ্ছা cos 0 ডিগ্রির মান তো তোমরা জানোই, আচ্ছা cos 0 ডিগ্রি মান কত? 1 তাই না? এপসাইলন নট ই ডিএস সমান সমান কিউ। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ এখন? আচ্ছা একটু সবাই মিউট করে দাও। হ্যাঁ বলো। স্যার স্ক্রিনটা অন করেন, স্ক্রিন শেয়ার অন করেন। স্ক্রিন তো অন করা। জি স্যার, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার এখন দেখাচ্ছে। তোমরা একটু করে নাও, যে আমার এই স্ক্রিনটা পিন করে নাও, সবাই মিউট করে দেন স্যার। ঠিক আছে। স্যার সবাইকে মিউট হতে হবে। আমাদের ফোন হয় না স্যার। না ফোনেও হবে, কিন্তু এটা ফোনেও হয়, চেষ্টা করো হয়ে যাবে। ফোনে যেটা করবা স্লাইড করে হচ্ছে আমার এই ভিডিওতে যাবা, ভিডিওতে যাওয়ার পরে আমার এই ভিডিওটাকে দুইবার ট্যাপ করবা, তাহলে দেখবা হচ্ছে পিন হয়ে যাচ্ছে। স্যার এখানে একটা ব্যাপার আছে স্যার, মানে আমি যদি সরাসরি আপনার স্ক্রিনের উপর মানে আপনার স্ক্রিনটা আমার মোবাইলে দেখাচ্ছে তারপর ডাবল ক্লিক করলে হয় না স্যার, এটা করতে হয় কি, এটা তো বামে স্লাইড করলে এবার একসাথে যে অনেকগুলো স্ক্রিন দেখায় যে সবার একসাথে আছে, ওটার উপর স্যার আপনার স্ক্রিনের উপর ডাবল ক্লিক করলে তারপর গিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই হবে,
মানে স্যার আমি স্যার প্রথম প্রায় 3-4 দিন স্যার আমি নর্মাল স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে হয় না, পরে হাল ছেড়ে দিয়েছিলাম। পরে দেখলাম যে আচ্ছা এমনি করতে হবে। এটা মনে হয় স্যার আমরা বুঝতে পারিনি এখনো। স্লাইড করে গিয়ে দেন হচ্ছে ট্যাপ করতে হবে। আচ্ছা তো আমি আমরা মাত্রই শিখলাম। আমরা এখানে হয়েছে তার এবার। যে এপসাইলন নট ইডিএস সমান সমান কিউ। আচ্ছা তো এখানে ই তো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বলছি বা ইউনিফর্ম, ইটাকে সামনে নিয়ে আসি, তাহলে থাকতেছে শুধু ডিএস। তো এখন তার মানে ইন্টিগ্রেশন ডিএস এটা কত বের করতে হবে। তো আমরা জানি, আমি ধরে নিছিলাম বা বলে নিছিলাম যে এখানে যে কন্ডাক্টর প্লেট গুলো আছে সেই প্লেটের এরিয়া হচ্ছে এ। তাহলে ইন্টিগ্রেশন ডিএস মানে এইটুকু যদি আমার অল্প জায়গা হয়, আমার পুরাটুকু জায়গা কি হবে, পুরা প্লেটের এরিয়া, তাহলে সেটা হইতে পারে এরকম এপসাইলন নট ই এ সমান সমান কিউ। তাহলে কিউ এর মান আমি পাইলাম এপসাইলন নট ই এ। আচ্ছা তো সেটা আমি এখানে লিখে রাখি, কিউ এর মান হচ্ছে এপসাইলন ই এ। ঠিক আছে, তো স্যার আবার একটু বলবেন, নেট কানেকশন থেকে ছিল। স্যার 0 আচ্ছা ডিগ্রি করার পরে লাইন কি করছেন স্যার? 0 ডিগ্রি করলে কি হবে, cos 0 0 ডিগ্রি ডিগ্রি পরে লাইন তাহলে এপসাইলন নট ই ডিএস 1 হবে। সমান সমান কিউ। যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমি সামনে নিয়ে আসছি, তাহলে থাকে শুধুমাত্র ইন্টিগ্রেশন ডিএস। তো ইন্টিগ্রেশন যখন আমি করব, এটা তো খুব অল্প জায়গার জন্য ডিএস ছিল, তো পুরাটুকু জায়গাতে ইন্টিগ্রেশন করলে কি আসবে, পুরো জায়গাটা চলে আসবে, মানে পুরা এই প্লেটের এরিয়াটা চলে আসবে। তো আমরা প্লেটের এরিয়া ধরে নিছিলাম এ, তাহলে এই কারণে ইন্টিগ্রেশন ডিএস এর জায়গায় লিখছিলাম এ। তাহলে এপসাইলন নট ই এ সমান সমান কিউ। ঠিক আছে, স্যার এটা স্যার এটা হচ্ছে আমার এই যে প্লেটের এরিয়া, একটা প্লেটের ক্ষেত্রফল বা কন্ডাক্টিং যে পাথগুলো, কন্ডাক্টর যেগুলো আছে যেগুলো আমি ইউজ করছি সেগুলোর ক্ষেত্রফল হচ্ছে এ। স্যার সবারটা স্যার মিউট করে দেন, দেখা যাচ্ছে না। সবারটা মিউট করলে তুমিও কথা বলতে পারবা না। তোমরা বেটার হয় যেটা করবা যে কেউ যখন কথা বলবা, কথা বলার শেষে আবার মিউট করে দিবা। স্যার নর্মালি এটাই করে মানুষে, কিন্তু স্যার আমরা মনে হচ্ছে খুবই অলস স্যার, মিউট করতে ভুলে যাই। ঠিক আছে, মানে যেটা করতে হয় যে কথা বলার সময় আমি আনমিউট করে কথা বলে আবার মিউট করে দিতে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে লাস্টের লাইনটা আমার এই ডিএস এর কন্ডাক্টিং মানটা কত হলো? প্লেটটা আছে সেই প্লেটের ক্ষেত্রফল, এটা বা এটা যে কোনো প্লেটের ক্ষেত্রফল হচ্ছে a। স্যার এটা কি যে কোনো একটা প্লেটের ক্ষেত্রফল? হ্যাঁ, যে কোনো একটা প্লেটের ক্ষেত্রফল। আচ্ছা তো আমাদের কিউ এর মানটা বের হয়ে আসলো, এরপর আমাদের বের করতে হবে ভি এর মান, মানে পটেনশিয়ালের মানটা বের করতে হবে। পটেনশিয়াল ভি সমান সমান কি, আমরা পটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ ওইখানে পড়ছিলাম যে ইলেকট্রিক পটেনশিয়াল সমান সমান হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিস্টেন্স, এরকম একটা ইকুয়েশন আমরা পড়ছিলাম, বি ইজ ইকুয়াল টু ইডি, এরকম একটা ইকুয়েশন পড়ছিলাম। ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল সমান সমান ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডি, মানে হচ্ছে আমার ডিস্টেন্স কত। ওকে, সেই সূত্রটা সেই জিনিসটা আমরা এখন অ্যাপ্লাই করব। আচ্ছা সেই জিনিসটা যদি অ্যাপ্লাই করি, ওকে, V is equal to E dot GL। DL টা কি, DL টা হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সের যে কোনো একটা অল্প জায়গা আমি ধরে নিচ্ছি, এরকম একটা অল্প জায়গা ধরে নিচ্ছি যেটা হচ্ছে DL, মানে দুইটা প্লেটের যে মধ্যবর্তী দূরত্ব সেখানকার একটা ক্ষুদ্র ডিস্টেন্স ধরে নিচ্ছি আমি DL। আর E হচ্ছে এখানকার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। আর এই দুইটাকে যদি আমি হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে আমার ভিটা বের হয়ে আসে। ভি মানে হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, মানে এই দুই ক্ষেত্রের মাঝে কতটুকু পটেনশিয়াল আছে। স্যার এটা কি যেন বললেন স্যার? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, মানে এখানে যেহেতু চার্জ আছে তো অবশ্যই এখানে কি তৈরি হবে, তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তো আবার আগের মতোই আমরা দেখতেছি ডিএল এর ডিরেকশন, ই এর ডিরেকশন কি, এই পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে। আর ডিএল এর ডিরেকশন করতে কই হবে, অবশ্যই তো এটা তাই হবে। ডিএল এর ডিরেকশনটা ওই রকমই হবে,
যে এই প্লেট থেকে এই প্লেটের দূরত্ব। কেন হবে? কারণ ব্যাপারটা তো এরকম, দুইটা প্লেট, এটা যদি পজিটিভ প্লেট হয়, এটা পজিটিভ প্লেট হয়, এটা হচ্ছে নেগেটিভ প্লেট, তাহলে কি হবে? একটা থেকে আরেকটা ডিস্টেন্স কি হবে? এই বরাবর ডিস্টেন্স, তাই না? এরকম বরাবর একটা ডিস্টেন্স হবে। তো তার মানে আবার আমাদের এখানে cos সমান সমান কি হবে? 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি যদি আসে তাহলে এটা কি হবে? যে EDL cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। ওকে, এখন ই হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে থাকে শুধুমাত্র ডিএল। যদি শুধু ডিএল থাকে, আমরা বলে নিছি যে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের ডিসটেন্স হচ্ছে ডি, তাহলে কি হবে? ডিএল হবে কি এখান থেকে এই পর্যন্ত পুরোটা ডিসটেন্স, তো পুরোটা ডিসটেন্সটাই তো আমরা ডি বলছি, তাহলে এটা হবে ইডি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি আসতেছে? ভি ইজ ইকুয়াল টু আসতেছে ইডি। তো যদি তাই আসে তাহলে আমরা এখানে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইডি। তো আমাদের সি সমান সমান ছিল কিউ বাই ভি, তাহলে এটা কি হবে? এপসাইলন নট ই এ, আর নিচে আসতেছে ইডি, তাহলে ই বাদ, তাহলে থাকতেছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তাহলে সি ইজ ইকুয়াল টু এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। বুঝতে পারছি? না স্যার, শেষের টুকু স্যার বুঝতে পারি নাই। শেষে কোনটুকু? এইটুকু? জি স্যার। আচ্ছা, আমাদের এই যে আমরা কি বের করতে যাচ্ছিলাম? আমরা বের করতে যাচ্ছি হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। তো আমরা তো আগে থেকে সূত্র জানি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তো আমি কিউ এর মানও পাইছি, ভি এর মানও পাইছি, জাস্ট এই দুইটা মানকে আমি ভাগ করে দিচ্ছি। কিউ এর মান লিখছি এপসাইলন নট ই এ, আর ভি এর মান লিখছি ইডি। তাহলে লিখলে ই বাদ গেল, তাহলে থাকে এপসাইলন নট এ বাই ডি। তাহলে সি এর মান ডিপেন্ড করতেছে কি? এর উপর ডিপেন্ড করবে, মানে এ হচ্ছে আমার এই প্যারালাল প্লেটগুলোর এরিয়ার উপর ডিপেন্ড করবে, ডি এর উপর ডিপেন্ড করবে, ডিটা হচ্ছে কি? ডিটা হচ্ছে দুইটা প্যারালাল প্লেটের ডিসটেন্স কতটুকু একটা থেকে আরেকটা প্লেটে, সেটার উপর ডিপেন্ড করবে। আর এপসাইলন নটটা কি? এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, যে শূন্য স্থানে বেদনযোগ্যতা কত, বা আমি যদি এখানে অন্য কোনো মিডিয়াম ইউজ করি তাহলে সেই মিডিয়ামের বেদনযোগ্যতা কত, সেটার উপর ডিপেন্ড করবে। তো সেটার উপর, এই সবগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে আমাদের সি এর মানটা বের হবে, মানে একটা ক্যাপাসিটরে বা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্সের মান বের হবে। কি বুঝতে পারছো এবার? জি স্যার। স্যার ভি ইজ ইকুয়াল টু ইডিটা একটু আবার বুঝাবেন? আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু ই। আচ্ছা, আমরা বুঝলাম পটেনশিয়াল ডিফারেন্স সমান সমান, বা পটেনশিয়াল সমান সমান ইলেকট্রিক পটেনশিয়াল সমান সমান ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আর হচ্ছে ডিসটেন্স, এরকম একটা ফর্মুলা আমরা জানতাম। তো সেটা আমরা এখানে ইউজ করছি, ভি ইজ ইকুয়াল টু ই ডট ডিএল, যেখানে ডিএল হচ্ছে একটা ক্ষুদ্র ডিসটেন্স চিন্তা করে নিছি এখানে। ওকে, তো আমরা ই এর ডিরেকশন হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, আর ডিএল এর ডিরেকশন কি হবে? ডিএল এর ডিরেকশন অবশ্যই পজিটিভ দিকে হবে, যেহেতু এরকম দুইটা মুখোমুখি প্লেট, একটা থেকে আরেকটার দিকেই তো ডিরেকশন হবে। তো জি স্যার। তো ইডিএল cos 0 ডিগ্রি, যেহেতু একই ডিরেকশন, তো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে থাকতেছে ইডিএল। আচ্ছা, তো ইটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমি সামনে নিয়ে আসলাম, শুধু ডিএল। তো আমরা তুমি এটা মিউট করো। শুরুতেই ধরে নিছি যে হচ্ছে যে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের ডিসটেন্স হচ্ছে ডি, তো এই কারণে আমরা সেটা লিখলাম v ইজ ইকুয়াল টু ই, আর ডিএল কে ইন্টিগ্রেট করলে তাহলে কি হবে? যে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের ডিসটেন্স চলে আসবে, so v is equal to e। স্যার এখানে একটা জিনিস আমি বুঝিনি স্যার, যে ডিএল তো হচ্ছে স্যার একটা ক্ষুদ্র অংশ, তো এটার জায়গায় স্যার আমরা মানে ডিসটেন্সটা, ফুল ডিসটেন্সটা কিভাবে বসালাম? এই যে আমরা যেহেতু ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট মানে কি? ইন্টিগ্রেট মানে হচ্ছে যে ফুলটা নিতে হবে, মানে আমি যখন আমি ডিএল নিচ্ছি ক্ষুদ্র জায়গার জন্য নিচ্ছি। ইন্টিগ্রেশন কখন, মানে এই জিনিসগুলো কখন আসে? যখন আমরা যে কোনো বড়টাকে ফর্মুলা ছোট করার অ্যাপ্লাই জন্য। করি, হ্যাঁ, যখন কোনো একটা জি ফর্মুলা স্যার। অ্যাপ্লাই করি তখন আমরা হচ্ছে ছোট জায়গার কথা চিন্তা করে নিই। তো সেটাকে যখন ইন্টিগ্রেট করি তখন যে জিনিসটা হয় যে আমার টোটাল জায়গাটার মানে ক্যালকুলেশন চলে আসে।
সো এখানে ব্যাপারটা ওইটাই, আমি যখন ক্যালকুলেট করছি তখন খুব মানে সূত্র অ্যাপ্লাই করছি তখন ছোট্ট জায়গা ধরে নিছি, কিন্তু যখন আমি ইন্টিগ্রেট করব তখন কি হবে, অবশ্যই এই প্লেট থেকে আর এই প্লেটের মধ্যে মানে পুরো আলটিমেটলি যতটুকু ডিসটেন্স আছে সেটা পুরোটা বের হয়ে আসবে, সেই জিনিসটা আমরা ডিল করে নিচ্ছি। জি স্যার, বুঝতে পারছি। স্যার বলছি ক্ষুদ্র দৃষ্টান্ত যেটা ধরছেন ওটা কি স্যার দুইটা প্লেটেরই মানে দৃষ্টান্ত না? না না, ক্ষুদ্র ডিসটেন্স বলতে আমরা এই দুইটার মধ্যবর্তী একটা জায়গা ধরে নিছি। মানে যখন তুমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবা তখন তো তুমি আসলে জানো না যে হচ্ছে আমার এখানে ডিসটেন্স কত, তাহলে তো আমরা ডিরেক্টলি লিখে দিতে পারতাম বি ইজ ইকুয়াল টু ইডি, বা যে আমরা যখন কিউ এর মান বের করছি তখন কিন্তু আমরা ডিরেক্টলি লিখে দিতে পারতাম এটা সমান সমান E। তো যখন আমরা আসলে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করি তখন আসলে একটা ক্ষুদ্র জায়গার মধ্যে অ্যাপ্লাই করি, তো তারপরে সেটাকে ইন্টিগ্রেট করে পুরো জায়গাটার মধ্যে নিয়ে আসি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা একটু তোমাদের আইডি গুলা চাইলে ইসে দিয়ে দিতে পারো, চ্যাট বক্সে দিতে পারো। আমি অবশ্য রিসেন্টলি ভাবতেছি যে একটা দিস ইজ স্যার। আরেকটা সিস্টেম করবো ভাবতেছি, সেটা হচ্ছে অনলাইন অ্যাটেন্ডেন্সের মতো একটা সিস্টেম করবো একটা অ্যাপের মাধ্যমে। আমি সেটা চিন্তা করতেছি যে এটা করাটা কতটুকু মানে ইফেক্টিভ হবে সেটা নিয়ে ভাবতেছি। স্যার আপনার পোস্টের জায়গায় বিডিএন ভার্সেস সেশন দেখাচ্ছে কেন? আচ্ছা, এখানে যেটা হয়েছে যে আমরা আগে বিডিএন জুম যেটা ছিল এটা ডিরেক্ট ইউজ করতাম, তো এখন আমি জানি না বিডিএন এ কি হয়েছে, ওরা হচ্ছে বলতেছে যে মানে আগে ওখানকার আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট ছিল, তো প্রিমিয়াম অ্যাকাউন্টে ওই যেরকম আমরা যতক্ষণ ইচ্ছা ক্লাস নিতে পারতাম, রেকর্ড করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, তো ওরা ওই অ্যাকাউন্টটাকে বেসিক করে দিচ্ছে, আর ওরা এখন ওদের একটা ভার্সন আমাদের ইউজ করতে বলতেছে, এটাকে বলা হয় ভি সেশন। তো এই ভি সেশনে আসলে মানে খুবই মানে অনেক ফিচারের প্রবলেম, বা এটা আসলে ইউজার ফ্রেন্ডলি না, যেমন এই যে প্রতিদিন আমার নাম চেঞ্জ হয়ে যায়, মানে যে সবারই যে সব টিচারই দেখবে এরকম নাম চেঞ্জ হয়ে যাচ্ছে যারা ভি সেশনে, যারা বলতে এখন গ্রিনে সবাই এখন ভি সেশনেই ক্লাস নিতে হয়, কারণ এছাড়া উপায় নেই। তো এই কারণে প্রতিদিন এখানে নাম চেঞ্জ হয়ে যায়। আগে একটা সিস্টেম ছিল যে আমরা পুরো এক সেমিস্টারে সবগুলা ক্লাসের স্কেডিউল করে রাখতে পারতাম শুরুতেই, এখানে দেখবা প্রতিদিন আমার এই যে এখন আমি প্রতিদিন সকালবেলা তোমাদের দেই বা রাত্রিবেলা হচ্ছে নতুন করে লিঙ্ক দেই, আগে এটা ছিল না। আগে যেটা ছিল যে একটা রিকারেন্স মিটিং তৈরি করে রাখতাম, ও হচ্ছে প্রতিদিন অটোমেটিক্যালি হচ্ছে একটা একটা নির্দিষ্ট কোড দিয়ে তোমাদের ক্লাসে সবগুলা লিঙ্ক তৈরি করে ফেলতো। এখন আমার প্রতিদিন লিঙ্ক চেঞ্জ হচ্ছে। বেশি বলে ক্লাস নেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের কম্পিউটার স্যার বলছিল 40 মিনিটের বেশি ক্লাস নেওয়া যাবে না, কিন্তু আপনি তো নিতে পারছেন দেখছি। আচ্ছা স্যার কম্পিউটার তো ভিডিও ইউজ করতেছে। স্যার হচ্ছে যে বেসিক ভার্সন ইউজ করতেছে মেবি, যার কারণে উনি হচ্ছে 40 মিনিট বেশি নিতে পারেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। বিডিএন ইউজ না করলে স্যার 40 মিনিট হচ্ছে বেসিকটা পাওয়া যাবে, এর বেশি করা যাবে না। মানে আপনি হ্যাঁ স্যার বিডিএন ইউজ করতেছেন দেখে স্যার পারতেছেন। হ্যাঁ, আমি বিরিয়ানি ইউজ করতেছি বলে পারতেছি। স্যার যদি আপনার মানে খুব অসুবিধা হয় স্যার, তাহলে কিন্তু স্যার আপনি চাইলে আমাদের কম্পিউটার ক্লাসের মতো করতে পারেন স্যার। উনি মানে একটা ভাগে ভাগে করতেছে আর কি, 40 মিনিট করে বাকি আরো 30-40 মিনিট যা আছে স্যার আরেকটা ক্লাসে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওইটা চাইলে করা যায়, কিন্তু এখানে একটা সমস্যা কি, ধরো আমি একটা জিনিস পড়াচ্ছি, হঠাৎ করে দেখবো যে হ্যাঁ 35 মিনিট হয়ে গেছে, তখন একটা কনফিউশন থাকে যে 5 মিনিট পরে এটা শেষ হয়ে যাবে, একটু তাড়াহুড়া করে পড়ানোর ব্যাপার থাকে, ঠিক আছে? তো এইসবই ঝামেলা আর কি। না স্যার, আমি মানে একটা ক্লাস না স্যার, দুটো ক্লাসে নিয়ে গেলে মানে আপনি আপনি ধরেন 40 মিনিট আমার টাইম একটা মিটিং এ, তাই না? হ্যাঁ তো আপনি 40 মিনিট ইচ্ছা মতো আরামসে পড়ালেন, ঠিক 39 মিনিট যখন পার হবে তখন আপনি বললেন যে আমাদেরকে যে আচ্ছা তোমরা সবাই এখন লগ আউট হয়ে যাবে, একটু পরে আবার লগ ইন করো। এরপরে আমরা স্যার 1-2 মিনিট পর আবার লগ ইন করলাম, তখন স্যার আপনি আবার 40 মিনিট পড়াইতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি মনে হয় ফার্স্ট দিন তোমাদের এরকমই করাইছিলাম, মনে আছে? না স্যার। তাহলে তোমাদের না, তাহলে অন্য কোনো ক্লাসে করছিলাম। তো প্রথম দিন আমি এইভাবেই করতেছিলাম যে 40 মিনিট হয়ে গেল, পর পর আবার চেঞ্জ করে অন্য ক্লাসে যাচ্ছিলাম। তো আমার ওই দিন হচ্ছে 3বার ক্লাস চেঞ্জ করা লাগছে। তো পরবর্তীতে আর মনে হলো দরকার নাই, আমরা হচ্ছে বি সেশনটা ইউজ করি, সমস্যা নাই।
দেখা যাক, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের একজনে আইডি বলবা, বলতে আইডির লাস্টের 2টা বা 3টা ডিজিট বলবা, যেমন 090 বা কারো 176 077 এরকম বলবা। 090 আচ্ছা, 090 097 097 077 হ্যাঁ, একজন করে 77 093 093 064 064 স্যার 085 085 052 স্যার 059 স্যার 052 052 স্যার 019 077 19 019 Okay. তারপর হচ্ছে 077 এরপর স্যার 07 07 বলতে একেবারে 07 7। 071 স্যার আচ্ছা 71 ওকে। স্যার 066 দিবেন 066 হ্যাঁ ওকে। তারপর 140 140 হ্যাঁ। এরপর 127 সরি 127 127 হ্যাঁ। তো 096 096 069 069 062 062 এরপর স্যার 067 067 1087 1087 আচ্ছা আচ্ছা 087 এর মধ্যে কেউ যদি অন্য ব্যাচের হও তাহলে সে আগে বলে নিবা। হ্যাঁ কি বলতে on 80 আচ্ছা তার মানে 80 তাই তো 080 আর 1013 আচ্ছা 013 051 051 হ্যাঁ শেষ 002 002 স্যার 099 আর কেউ আছো? স্যার 099 স্যার হ্যাঁ হ্যাঁ 099 দিস। Sir, 1176 176 जी sir sir 1180 হ্যাঁ 1180 আছে। আচ্ছা আমি ভাবতেছি যে মোবাইল অ্যাপের মাধ্যমে তোমাদের অ্যাটেন্ডেন্স নিব। আচ্ছা 90 আসো 97 97 আসো না? স্যার 97 আছে ওকে 77 93 6485 59 52 19 77 71 66 140 127 96 69 62 yes sir 7 87 80 13 51 2 99 176 স্যার অ্যাপে থেকে নিচ্ছেন কেন স্যার, যাতে কেউ অন্যের প্রেজেন্ট না দিয়ে দিতে পারে? না ওই জন্য না, মানে হচ্ছে তোমাদের এই প্রেজেন্ট গুলো আমি যদি এখন মানে আগে জুমের যে অ্যাপ ছিল
সেখানে যেটা ছিল যে রিপোর্ট তৈরি হইতো, স্যার অন ইট হ্যাঁ একটা রিপোর্ট তৈরি হইতো, তো সেই রিপোর্টটা আমরা সেভ করে রাখতাম, সেটা অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হতো। তো এখন এই বি সেশনে মানে জুমের বেসিক ভার্সনের রিপোর্ট হয় না, আবার এই বি সেশনের রিপোর্ট হয় না। তো এখন তোমাদের অ্যাটেন্ডেন্স তো আবার দিতে হবে অফিসে, তো এই কারণে অ্যাপে নিচ্ছি, অ্যাপ থেকে একটা এক্সেল ফাইল হয়ে যায়। তো আমি ক্লাস শেষে যখন এই এক্সেল ফাইলটা এক্সপোর্ট করব, তাহলে দেখা যাবে যে তোমাদের ক্লাসে যেভাবে অ্যাটেন্ডেন্স নিতাম ওরকম ডে ওয়াইজ একটা এক্সেল ফাইল তৈরি হয়ে গেছে, যেখানে যে কেউ ক্লাস করলে 1, ক্লাস না করলে 0 হয়ে যাবে। মানে আমার ওই হাতে, মানে চ্যাট বক্স থেকে হাতে দেখে দেখে আবার অ্যাটেন্ডেন্স বের করতে হবে না, এই জন্য আর কি। বুঝতে পেরেছি। আর এই যেমন আজকে যেমন হচ্ছে সবার নাম আছে আমার মানে আইডি লিখে নেওয়া লাগতেছে, আগামী দিন আইডি লিখতে হবে না, আগামী দিন এখানে আইডি থাকবে, আমি জাস্ট আইডি গুলো বলবো, কেউ আসলে নতুন একটা অ্যাড করে দেবো, মানে অ্যাটেন্ডেন্স খাতার মতো আর কি ব্যাপারটা। জি স্যার, স্যার ওটা খারাপ হয় না স্যার, এটা অনেকেই ইউজ করে অলরেডি। হ্যাঁ যেহেতু অ্যাপ আছে তার মানে তো অনেক মানুষ অ্যাপ ইউজ করে। আচ্ছা আমরা ক্যাপাসিটর পড়তেছিলাম, তো এখন ক্যাপাসিটর নিয়ে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে একটা ক্যাপাসিটর আসলে কিভাবে চার্জ হয় বা কিভাবে ডিসচার্জ হয়। তো আমরা একটা ভিডিও দেখবো, ভিডিও দেখলে আমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। জি স্যার, এটা ভালো হবে স্যার। তোমরা সাউন্ড শোনার কথা, Capacitor charging. আচ্ছা সাউন্ড শুনতে পাও? And discharging. Have you ever tried to reason out how to regulate the speed of a ceiling fan, how to tune the radio sets, how to stabilize voltage and power flow in electric power transmission স্যার systems? একটু সাউন্ড বাড়াই দেন স্যার। The answer to all the above সবাই মিউট করি। questions is capacitor. A capacitor is a passive device that stores energy in its electric field and returns energy to the circuit whenever required. A capacitor consists of two conducting plates separated by an insulating material or dielectric. In order to better understand working of capacitor, we have an experimental setup. In this experimental setup, we can see how charging and discharging processes will perform in the capacitor. When the capacitor is connected to a circuit with supply voltage source, two processes, which are called charging and discharging the capacitor, will happen in specific conditions. Let's first understand the charging process. When we connect the key K in a position A, the capacitor is connected to the power supply and current flows through the circuit. Both the plates of the capacitor get the equal and opposite charges, that is, plus Q and minus Q, and the potential difference VC starts increasing while the capacitor is charging. Once the voltage at the terminals of the capacitor VC is equal to the supply voltage, that is, V is equal to VC, the capacitor is fully charged and the current stops flowing through the circuit. This completes the charging phase. Now let's understand discharging. In the next step, when we will replace the key K from position A to position B, the capacitor will start discharging. When key K connects to position B, bulb will glow with high intensity. Intensity of the bulb
and voltage between the capacitor's plates drops down gradually to zero, which completes the discharging phase. Capacitor charging and discharging. Have you ever tried to reason out how to regulate the speed of a ceiling fan? How to tune the radio cells? হ্যাঁ, দেখতে পাইছো? জি স্যার। জি স্যার। তো ব্যাপারটা কি বুঝতে পারছো? ব্যাপারটা আসলে কি হয় যে আমি যদি একটা চার্জিং প্রসেসের কথা চিন্তা করি, তখন আসলে কি মানে এখানে একটা ব্যাটারি দ্বারা ফার্স্ট হচ্ছে ক্যাপাসিটরটা চার্জ হয়। তো আমার এই কিটা যখন এর সাথে থাকবে তখন কি হবে, ক্যাপাসিটরটা চার্জ হয়ে যাবে। তো ক্যাপাসিটর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আমি চাইলে এটাকে সরে বিতে দিতে পারি, তখন অ্যাকচুয়ালি আর কোনো ব্যাটারি নাই, এবং তখন এই ভালভটা চলতেছে এই ক্যাপাসিটরের মধ্যে যে পরিমাণ চার্জ স্টোরেজ রয়েছে সেটা দিয়ে। এবং যখন এই ভালভে এই চার্জ গুলো যাবে তখন অ্যাকচুয়ালি কি হবে, ক্যাপাসিটরে ইটা মানে চার্জটা আস্তে আস্তে কমে যাবে, একটা পর্যায়ে সেটা ডিসচার্জ হয়ে যাবে। ডিসচার্জ হয়ে গেলে সে আবার এই চার্জিং প্রসেসে যাবে, আবার চার্জ হয়ে আবার সে ডিসচার্জ করবে। এইভাবে করে আসলে চার্জিং এন্ড ডিসচার্জিং প্রসেস চলবে। স্যার তাহলে স্যার এটা স্যার মুহূর্তের মধ্যেই স্যার ঘটবে চার্জিং ডিসচার্জিং এর ব্যাপারটা স্যার? হ্যাঁ হ্যাঁ, মুহূর্তেই ঘটবে। আর এখানে ক্যাপাসিটরটা ইউজ করার আমাদের সুবিধাটা কি? এটা ইউজ না করলেও তো আমাদের হইতো। এইখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি নর্মাল একটা ইউজ করো, মানে তুমি কিন্তু সব জায়গাতে সব জিনিস ইউজ করতে পারবা না। মানে কোনো কোনো প্রসেসের ক্ষেত্রে তুমি ডিরেক্টলি হয়তো ব্যাটারি ইউজ করতে পারবা না, আবার কোনো জায়গায় হচ্ছে তোমার যে পরিমাণ চার্জ যাইতে হবে, তুমি যদি একটা ব্যাটারি দাও বা ডিরেক্ট এসি লাইন দাও, সেখানে একটা প্রবলেম তৈরি হয়ে যায়। তো এই সব ক্ষেত্রে তোমার হচ্ছে এরকম ক্যাপাসিটর ইউজ করা হয়, যেগুলো তোমাকে মানে ক্ষণস্থায়ী একটা পাওয়ার সাপ্লাই দিবে। এই যে আমাদের মোবাইলে যে ইগুলা ইউজ করি, চার্জার গুলা ইউজ করি, এই চার্জার গুলা কিন্তু এই টাইপেরই জিনিস। চার্জারের মধ্যে অ্যাডাপ্টার থাকে, মানে আমরা হ্যাঁ আমরা কিন্তু ফোনে ডিরেক্টলি ইউজ করতে পারি না, মানে ডিরেক্ট এসি লাইনে আমরা ফোন চার্জ দিতে পারি না, এই জন্য আমাদের অবশ্যই একটা অ্যাডাপ্টার লাগবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো এরকমই আসলে। এনার্জি বাল্বও স্যার এটা ই থাকে ক্যাপাসিটর। আর তোমরা আসলে এই জিনিসগুলো আরো ভালো জানবা, ইলেকট্রিক্যাল পড়তেছো। আচ্ছা, এখন একটা ব্যাপারে কথা বলবো। হ্যাঁ বলো। স্যার সুইচটা কি অটোমেটিক্যালি হবে? হ্যাঁ, এটা অটোমেটিক্যালি দেয়া থাকবে, হয়তো তোমার ওই ইসের উপর ডিপেন্ড করবে, চার্জিং আর ডিসচার্জিং এর উপর ডিপেন্ড করবে। হয়তো এটা চার্জ হয়ে গেলে হয়ে যাবে, সুইচ চেঞ্জ হয়ে যাবে, আবার অনেক সময় হয়তো কন্টিনিউয়াসলি দুইটাই চলে, এরকম হতে পারে। আচ্ছা, তোমাদের একটা ক্লাস টেস্ট নিতে হবে, ঠিক আছে? তো আমাদের আসলে আর ক্লাস আছে কবে? আমাদের 22 তারিখে একটা ক্লাস হবে, এরপরে 27 তারিখে মেবি ক্লাস হতে পারে বা নাও হতে পারে, নট শিওর। 29 তারিখে ক্লাস হওয়ার কথা না, এরপর আবার 3 তারিখে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, 5 তারিখ। স্যার ঈদের পরের দিনে ক্লাস হবে? আমি জানি না আসলে এবার কি করবে। 10 তারিখে ক্লাস হওয়ার সম্ভাবনা নাই। ঈদের পরে আমরা একটা সপ্তাহ পাবো, মানে ঈদের পরে 2টা ক্লাস পাবো, ঠিক আছে? তো আমরা চাইলে ঈদের পরে একটা এক্সট্রা ক্লাস নিতে পারি। ঈদের পরে আমরা একটা এক্সট্রা ক্লাস নেই, আর ঈদের আগে একটা এক্সট্রা ক্লাস। তো ঈদের আগে যদি এক্সট্রা ক্লাস নিতে চাই, আজকে আমাদের 20 তারিখ, আমাদের হচ্ছে আগামী 7 দিনের মধ্যে একটা এক্সট্রা ক্লাস নিতে হবে। তো সেটা যদি তোমাদের কোনো সমস্যা না থাকে, আমরা তাহলে 25 তারিখে নিতে পারি। 25 তারিখ হচ্ছে শনিবার। জি স্যার, না স্যার। জি স্যার, শনি অথবা রবিবারে স্যার নিতে পারি। না, রবিবারে শনি রবি ওই 3 দিন বন্ধের 3 দিনের মধ্যে একদিন নিলেই হয়। রবিবারে হচ্ছে ভার্সিটি অফ থাকে, তো ওই দিন আমি আসলে মানে কোনো ক্লাস দেখাইতে পারবো না। মানে রবিবারে হচ্ছে ভার্সিটি একবারে ক্লোজ, শনিবারও ক্লোজ,
কিন্তু শনিবার হচ্ছে মানে সেমি ক্লোজ আর কি, অনেকের ক্লোজ অনেকের ক্লোজ না। কিন্তু রবিবার একেবারে ভার্সিটি পুরো ক্লোজ, সো রবিবারে ক্লাস নেওয়া যাবে না। তাহলে শনিবারে আমরা চাইলে হচ্ছে 10টার দিকেই নিতে পারি। জি স্যার। তাহলে বললেন স্যার ওটা কি স্যার ভাইবা আকারে নেবেন নাকি কোনো অ্যাসাইনমেন্ট? আচ্ছা হ্যাঁ, সেটা ডিসিশন নিব আমরা। শনিবারে যদি আমরা একটা ক্লাস নেই, মানে একটা এক্সট্রা ক্লাস নেই, আর একটা এক্সট্রা ক্লাস নিব হচ্ছে আমরা চাইলে আরেকটা এক্সট্রা ক্লাস আমরা 8 তারিখে নিতে পারি। ঠিক আছে, একটু সবাই মনে রাখো, একটা এক্সট্রা ক্লাস হচ্ছে 25 তারিখ, আর একটা এক্সট্রা ক্লাস হচ্ছে 8 তারিখ। ওকে, এখন কথা হচ্ছে ক্লাস টেস্ট তোমরা কিভাবে দিতে চাও বলো, তোমাদের উপরেই বলে দিলাম। অ্যাসাইনমেন্ট দিবেন স্যার, ওটা জাস্ট আমরা ক্লাস টেস্ট আমরা 3টা নিব। 3টা ক্লাস টেস্টের 3টা ওয়ে থাকবে। একটা ওয়ে হচ্ছে ভাইবা, একটা ওয়ে হচ্ছে গুগল কুইজের মাধ্যমে নিব, আর আরেকটা নিব হচ্ছে ইসের মাধ্যমে, অ্যাসাইনমেন্ট। স্যার আপনি কি স্যার তিনটাতেই নিবেন নাকি যে কোনো একটা? 3টা ওয়েতে নিতে হবে 3টা ক্লাস। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। টোটাল 3টা ক্লাস টেস্ট, বাট 3টা ওইতে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি না, এটা কত মার্কের স্যার? সব টিচারই নিবে। তো 15 মার্কের ক্লাস টেস্ট। তার ভাইবাতে নিতে পারেন কোনটা? স্যার লাস্টের দিকে ভাইবে নিয়েন, প্রথম দিকে গুগল ডক্স নিয়ে, দ্বিতীয় দিকে মানে অ্যাসাইনমেন্ট। আমাদের এই মডার্ন ফিজিক্সে 3টা টপিক আছে, তার মধ্যে হচ্ছে একটা টপিকের নাম হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার। তো ওটাতে আসলে ম্যাথ নাই খুব একটা। আমরা ম্যাথটা যদি তোমাদের অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইনমেন্ট হিসেবে যদি ম্যাথ দেই, জি স্যার, তাহলে সেক্ষেত্রে আমরা চাইলে এটা দিতে পারবো, মানে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে দিতে পারবো ম্যাথ, বা হচ্ছে মডার্ন ফিজিক্সে ম্যাথ দিতে পারবো। আর বেটার হবে যে ওই ইসের যে টপিকটা আছে আমাদের ম্যাথ হচ্ছে কোন টপিকে? স্যার আমাদের তো একটাই দিচ্ছেন স্যার, ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম, যেটা ওটাই। হ্যাঁ না, আমি ইসের পরে কথা বলতেছি, মিড টার্মের পরে কথা বলতেছি। স্যার এখন যেটা দিচ্ছেন ওটা কি আমাদের মিডের আগ পর্যন্ত শেষ হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, মিডের আগে শেষ। স্যার যেটা স্যার ম্যাথ থাকছে স্যার সেটার উপর অ্যাসাইনমেন্ট দিলে ভালো হয়। এই মিডের আগেও ম্যাথ আছে, মিডের পরেও ম্যাথ আছে। মিডের আগে কটা সিটি নেবেন? মিডের আগে নিব একটা, আর মিডের পরে নিব 2টা। স্যার মিডের আগে তাহলে অ্যাসাইনমেন্ট দিবেন না, মানে কিভাবে নেবেন সেটা বললে ভালো হয়। আচ্ছা, তোমরা কোনটা দিতে চাও, অ্যাসাইনমেন্ট নাকি হচ্ছে ভাইবা? এই দুটো অপশন আছে। স্যার আমার মনে হয় অ্যাসাইনমেন্টটাই ভালো হবে, মিডের আগে যে অ্যাসাইনমেন্টটাই ভালো হবে। আর যদি ম্যাথ থাকে তাহলে অ্যাসাইনমেন্ট দেন, মানে যে যাতে ম্যাথ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু চিন্তা করে আমি নেক্সট ক্লাসে জানিয়ে দিব যে কি অ্যাসাইনমেন্ট দিব, এবং হয়তো অ্যাসাইনমেন্টের ডেট থাকবে এরকম যে ওই তোমাদের ম্যাথ না পেলে তো অ্যাসাইনমেন্ট 5 তারিখের মধ্যে দিতে হবে, এরকম একটা ব্যাপার থাকবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টে কি কি থাকবে সেই অ্যাসাইনমেন্ট গুলো আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। জি স্যার। স্যার আপাতত যতটুকু পড়াইছেন অতটুকুর মধ্যে তো ম্যাথ নাই, তার মানে কি স্যার এই যে ক্যাপাসিটর যেগুলো পড়াইতেছেন এখন পড়াইতেছেন এগুলোর উপর ভিত্তি করে ম্যাথ আসবে? যেগুলো পড়াইছি এগুলোর মধ্যেও ম্যাথ ছিল, ঠিক আছে, ম্যাথগুলো আমি করাবো, সমস্যা নেই। জি স্যার, ম্যাথ করানোর পরে অ্যাসাইনমেন্টটা দিই। এই যেমন আজকে যেটা করলাম, আজকে যে c = epsilon divided by g, এখানেও কিন্তু ম্যাথ আছে। হ্যাঁ স্যার। স্যার সিটি কি স্যার অ্যাজ ইউজুয়ালি স্যার তিনটার মধ্যে বেস্ট দুইটা নেওয়া হবে স্যার? হ্যাঁ, 3টার মধ্যে বেস্ট দুইটা নেওয়া হবে। স্যার গুগল ডক্স এর মাধ্যমে কোনটা নেবেন স্যার, গুগল ফর্মে? ও মানে ওইখানে আমরা দেখি একটা শর্ট কোশ্চেন টাইপের একটা কুইজের কথা বললেন, কুইজ টাইপ এরকম কিছু? কুইজটা নিব আমরা একটু মিডের পরে নিব। জি স্যার। স্যার তার মানে মিডের পরে কুইজ আর ভাইভা আকারে নেবেন, আর মিডের আগে অ্যাসাইনমেন্ট আকারে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা
তো আমরা আজকে লাস্ট একটা টপিক পড়ে আজকে আমাদের যে মেইন অ্যাসাইনমেন্ট এটা কি মিডের পরে নেবেন স্যার? হ্যাঁ, মেইন অ্যাসাইনমেন্টটা মিডে পড়ে। আর আমাদের কি স্যার প্রেজেন্টেশন হবে স্যার এবার? হ্যাঁ, প্রেজেন্টেশন হবে। প্রেজেন্টেশনের ক্ষেত্রে তোমরা কোন একটা টপিকের উপর একটা স্লাইড তৈরি করে নিয়ে আসবা, নিয়ে এসে দেখাবা। মিডের পরে আমরা লিখবো ওগুলো। ওকে স্যার। স্যার প্রেজেন্টেশনের সময় স্যার আমাদেরকে একটু সময় দিয়ে স্যার, কারণ অনেকের স্যার ল্যাপটপ বা ডেস্কটপ নাই, তো ফোন দিয়ে করতে অনেক মানে কষ্ট আর কি, একটু প্যারা। আচ্ছা ঠিক আছে, ওকে, টাইম দিব, সমস্যা। ঠিক আছে স্যার, সমস্যা নেই। ওকে, আমরা শেষ একটা টপিক পড়বো। সেই টপিকটা হচ্ছে এরকম যে একটা ক্যাপাসিটরের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর হয়ে থাকে সেটার মান বের করা। ঠিক আছে, এটা যদি তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে এরকম যে একটা ক্যাপাসিটরের মধ্যে স্টোরিং এনার্জি ইন এ ক্যাপাসিটর, মানে একটা ক্যাপাসিটরের মধ্যে কি পরিমাণ চার্জ স্টোর হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা নরমালি কি জানি যে এরকম একটা ক্যাপাসিটর যেখানে দুইটা প্লেট থাকে, একটা আমাদের পজিটিভ প্লেট আর একটা হচ্ছে নেগেটিভ প্লেট, কিন্তু দুই জায়গায় কি থাকে, সমান পরিমাণ পজিটিভ এবং নেগেটিভ প্লেট থাকে। তার মানে একটা ক্যাপাসিটর টোটালি থাকে হচ্ছে এরকম। স্যার আমরা তো দেখতে পাচ্ছি না কিছু। তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে একটা ক্যাপাসিটরের ছবি দেওয়া আছে। ওকে, তো ক্যাপাসিটরের ছবির মধ্যে উপরে দেওয়া আছে পজিটিভ প্লেট আর নিচে দেওয়া আছে নেগেটিভ প্লেট। তো টোটালি এখানে যতটুকু পজিটিভ প্লেট থাকে, পজিটিভ চার্জ থাকে, এখানে ততটুকু নেগেটিভ চার্জ থাকে। তার মানে কি টোটালি একটা ক্যাপাসিটর নিউট্রাল থাকে। আচ্ছা, তার মানে এখানে কোনো ধরনের ইলেকট্রিক ফিল্ড নাই। তো আমি যদি এখন এইরকম করতে পারি যে ডিকিউ পরিমাণ চার্জকে পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে বা নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে ট্রান্সফার করি, তখন অ্যাকচুয়ালি এখানে এক ধরনের মানে অবস্থা তৈরি হবে। মানে তখন একটা ইমব্যালেন্স তৈরি হবে, আর ইমব্যালেন্স যখন তৈরি হবে তখন এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে আর অনেক কিছু তৈরি হয়ে যাবে। এবং এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সকে আমি সি ধরলাম এবং এই ক্যাপাসিটরটাকে কানেক্ট করলাম আমি হচ্ছে একটা ব্যাটারি দ্বারা, যে ব্যাটারি ইএমএফ হচ্ছে ভি। তো এখন যদি এরকম হয় যে আমি ডিকিউ পরিমাণ চার্জকে একটা প্লেট থেকে আরেকটা প্লেটে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, এখানে কিছু পরিমাণ কাজ হবে। আচ্ছা, তো সেটাই আমরা আসলে দেখার চেষ্টা করব যে কেমন কাজ হবে বা কি অবস্থা হবে। তো একটা ক্যাপাসিটরের প্লেট পজিটিভ, এখানে একটা নেগেটিভ প্লেট আছে নেগেটিভ। তো আমি এইটাকে এই ক্যাপাসিট্যান্স সি এর মধ্যবর্তী পটেনশিয়াল হচ্ছে ভি। তো যদি আমি এখন এরকম করি যে ডিকিউ পরিমাণ চার্জকে আমি এই প্লেট থেকে এই প্লেটে নিয়ে আসবো, তখন আসলে কি হবে, তখন এখানে একটা নিয়ে আসার জন্য অবশ্যই কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে এক ধরনের কাজ তৈরি হবে। কাজটা কি হবে, ডাব্লিউ সমান সমান ভি ডি কিউ, তাই না? আমরা এই সূত্রটা কোত্থেকে আনছি, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, তাই জানি না? মানে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স সমান সমান হচ্ছে কাজ ইনটু কি পরিমাণ চার্জ আমি ট্রান্সফার করছি সেটা। ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তো আমার যদি এরকম হয় যে আমি ডিকিউ পরিমাণ চার্জকে ট্রান্সফার করছি, তাহলে আমার কি ডিডব্লিউ পরিমাণ কাজ হয়েছে, তাহলে ভি সমান সমান আমি কি ভি সমান সমান ডিডব্লিউ বাই ডিকিউ। তো সেটাকে চাইলে আমি লিখতে পারি ডিডব্লিউ সমান সমান ভি ডি কিউ। এখন কথা হচ্ছে যে একটা ক্যাপাসিটরের মধ্যে আমি যে চার্জকে এরকম সরাইতে গিয়ে আমার যে পরিমাণ কাজ হবে, অবশ্যই কি তৈরি হবে, যে পরিমাণ কাজ তৈরি হবে এই অনিক কুমার ঘোষ সেই পরিমাণই হচ্ছে চার্জ স্টোর হবে এই ক্যাপাসিটরের মধ্যে। মানে আমার যত পরিমাণ কাজ হবে তত পরিমাণই চার্জ স্টোর হবে এই ক্যাপাসিটরের মধ্যে। তো যদি তাই হয় তাহলে আমার কি করতে হবে, এখানে ডাব্লিউ এর মানটা আসলে বের করে নিয়ে আসতে হবে। তো এখানে তো আমার অল্প পরিমাণ ডাব্লিউ আছে, তো অল্প পরিমাণ ডাব্লিউ কে আমি যদি ফুল বের করতে চাই, আমার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমরা চিন্তা করি, যখন আমার চার্জের পরিমাণ হচ্ছে কত, 0, তখন কাজের পরিমাণ হবে 0। যখন চার্জের পরিমাণ হচ্ছে কিউ, তখন কাজের পরিমাণ হবে ডাব্লিউ। ওকে, তো এই ডাব্লিউ কে যদি আমরা ইন্টিগ্রেট করি, এখানে আসবে কি, ডিডব্লিউ কে ইন্টিগ্রেট করলে কি আসে, ডাব্লিউ
আচ্ছা dw কে ইন্টিগ্রেট করলে আসে w, W আসবে। আমি লিমিট বসাইলাম, শূন্য থেকে w পরিমাণ। আচ্ছা আর এর পাশে কি করতে পারি, শূন্য থেকে q। আচ্ছা v সমান সমান আমরা কি জানি, আমরা জানি q সমান সমান cv, তাহলে v সমান সমান আমরা লিখতে পারি কি q বাই c সমান সমান v, তাই না? আমরা চাইলে এটা লিখতে পারি। তো তাইলে আমরা v কে চেঞ্জ করে লিখলাম q বাই c dq, এভাবে লিখতে পারি। আচ্ছা ওকে, q বাই c dq। তো এখন এখান থেকে c হচ্ছে কনস্ট্যান্ট, মানে এই ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স হচ্ছে c ধরে নিছি, তাহলে c যদি কনস্ট্যান্ট হয় c টাকে আমরা সামনে নিয়ে আসি, c টাকে সামনে নিয়ে আসি, আর এর পাশে কি হবে w সমান -0, একবার আপার লিমিট বসাইলাম একবার লোয়ার লিমিট বসাইলাম, তাহলে এখানে 1/c এটা সামনে চলে আসলো। তাহলে এখানে থাকতেছে শুধু কি শূন্য থেকে q, q dq, তাহলে এটা হবে কেমন w - 0 সমান সমান w, এখানে 1/c। আচ্ছা q dq এটাকে যদি আমরা বের করতে চাই এই জিনিসটা কেমন হবে, q স্কয়ার বাই 2। তোমরা যেহেতু অলরেডি ম্যাথের একটা কোর্স করে ফেলছো 101, সেটা জানার কথা যে এটা হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশনের প্রথম সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র। তাহলে এখানে হচ্ছে q, এখানে হবে 0, তাহলে এখানে থাকবে 1/c। এই হাফটাকেও সামনে নিয়ে আসতে পারি চাইলে, কারণ সেটাও কনস্ট্যান্ট। তাহলে একবার থেকে q স্কয়ার আর একবার হয় 0, তাই না? মানে একবার আপার লিমিট বসাইলাম একবার লোয়ার লিমিট বসাইলাম, তাহলে এটা কি হবে 1/2c q স্কয়ার। তাহলে w সমান সমান আসছে কি q স্কয়ার বাই 2c। তো আমি বলছিলাম যে যেটাই w সেটাই হচ্ছে আমার কাজ, আর সেটাই হচ্ছে আমার স্টোরিং এনার্জি। তাহলে w সমান সমান তাহলে আমরা e লিখতে পারি, তাহলে e সমান সমান কি হবে q স্কয়ার বাই 2c। তো এটাকে চাইলে আরেকটু চেঞ্জ করে লেখা যায়, q সমান সমান যেহেতু cv, তাহলে এটাকে লেখা যায় c স্কয়ার v স্কয়ার, তাহলে 2c, তাহলে একটা c কাটা গিয়ে থাকবে কি হাফ cv স্কয়ার। তো তাইলে সেক্ষেত্রে দুইটাই আমরা লিখতে পারি, এটাও আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারি, এটাও আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারি। স্যার এখানে ডব্লিউ সমান ডান পাশে কি লিখছেন স্যার? এটা মানে ক্লিয়ার বোঝা যায় না, এটা নিচে স্যার, এখানে এখানে আরো নিচে স্যার, এখানে নিচেটা, হ্যাঁ এইটা স্যার। এটা এই লাইনটা মানে কি লিখছেন w সমান সমান 1/c, এই লাইনটা আসছে এখান থেকে, স্যার? w সমান সমান 1/c, এই যে এখানে x এর পাওয়ার কত আছে 1, তাহলে কি হবে x q 1 + 1 আর নিচে হবে 1 + 1, এই কারণে হচ্ছে q স্কয়ার বাই 2, আর লিমিট আছে এখানে একটা শূন্য আর এর উপর হচ্ছে q, তাহলে শূন্য থেকে q পর্যন্ত। তাহলে কি হবে যে এখানে হাফ যেটা আছে হাফ তো কনস্ট্যান্ট, বা এখানে তার কনস্ট্যান্ট কিছু নাই, হাফটাকে আমি সামনে নিয়ে আসলাম, তাহলে থাকে q স্কয়ার। q স্কয়ারে একবার আমি আপার লিমিট বসাইছি একবার লোয়ার লিমিট বসাইছি, তাহলে q স্কয়ার মাইনাস 0 স্কয়ার মানে 0, তাহলে এটা হচ্ছে 1/2c q স্কয়ার, তাহলে হলো q স্কয়ার বাই 2c। আর কারো কোনো কনফিউশন আছে? তার মানে যদি আমাদের একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে স্টোরিং এনার্জি বের করতে বলা হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, u = q স্কয়ার বাই 2c বা u = হাফ cv স্কয়ার। যদি কোনো ম্যাথের মধ্যে আমার চার্জের পরিমাণ আর ক্যাপাসিট্যান্সের মান দেয়া থাকে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করব। আর যদি কোনো ম্যাথে দেওয়া থাকে যে ক্যাপাসিট্যান্সের মান দেওয়া আছে আর পটেনশিয়ালের মান দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এই নিচের ফর্মুলাটা ইউজ করব। আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, আমি যখন কোনো কোনো ডেরিভেশন করাই তখন এই যেসব বক্স যেসব জায়গাতে করি এই বক্সগুলোর মিনিং হচ্ছে যে এই বক্সগুলা দিয়ে কোনো ম্যাথে ফর্মুলা হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে? এখানে আর কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার।
যদি না থাকে তাহলে সমস্যা নাই, আমাদের হয়তো আর সিলেবাস শেষ করতে 2টা বা 2.5টা ক্লাস লাগবে। ঠিক আছে, সমস্যা নাই। স্যার আমাদের আরেকটা ক্লাসের সময় হয়ে গেছে। হ্যাঁ ওকে, আমিও ছেড়ে দেবো।